ঘটেছিল। মূলত এই বলিপুর গ্রামটি আরশাদ নানার নানা বাড়ি। এই নানাবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। এটি কলকাতা শহরের একটি গ্রাম। ঘটনাটি 1960 সালের দিকে মূলত ঘটেছিল। ওনার নানা শ্বশুর ঘটনাটির কিছু অংশ নিজে প্রত্যক্ষ করেছিলেন। এখন তার বয়স 77 থেকে 80-র মতো, আর তখন বয়স ছিল 17 থেকে 20-এর মধ্যে। যখন ঘটনাটি ঘটে তখন বলিপুর গ্রামের যদি বর্ণনা দেওয়া যায় তাহলে সবার ঘটনাটি বুঝতে কিছুটা সুবিধা হবে। বলিপুর গ্রামটিতে সেই সময় এক পাশে নদী। এই নদীর পানিতে সবাই গোসল করত, এখান থেকে মাছ ধরত এবং এই নদী দিয়ে অন্য কোনো গ্রামেও যাওয়া যেত। এই জন্য সেই সময় 4 থেকে 5টি নৌকা ছিল ওই বলিপুর গ্রামে। আর এক পাশে দীর্ঘ জায়গা ছিল অরক্ষিত জঙ্গল। সেই সময় বলিপুর গ্রামে একটা প্রবাদ ছিল, এই জঙ্গলে কেউ যদি ভুল করেও ঢুকে যেত তাহলে সে আর কখনোই নিজ ঠিকানায় ফেরত আসতে পারতো না। কোথায় যে চলে যেত কেউ বলতে পারতো না। অনেকেই নাকি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, এতটাই ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল। আর দুই পাশে ছিল চাষাবাদের জমি, এর মধ্য দিয়ে ছিল অন্য গ্রাম বা শহরে যাওয়ার রাস্তা। তখনকার সময়ে এই বলিপুর থেকে অন্য গ্রামের দূরত্ব ছিল কম করে হলেও 10 কিলোমিটার। আর এই গ্রামে সেই সময় যারা বসবাস করতেন তাদের সিংহভাগ ছিল মুসলিম। তখনকার সময় এখনকার মতো কিন্তু এতটা ঘন বসতি ছিল না, সব মিলিয়ে 300 পরিবার ছিল এই বলিপুর গ্রামে। এবারে আমরা মূল ঘটনায় আসি। সময়টা ছিল শীতকালের শেষের দিকে। একবার ওই গ্রামের মানুষ খেয়াল করেন যে গ্রামের পশু পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, স্পেশালি পাখি। বন্য পশু তো খুব একটা দেখা যেত না। আগে অন্য গ্রাম থেকে বা পাশের ওই জঙ্গল থেকে অনেক পাখি গ্রামে আসতো, সেগুলো আর গ্রামে আসছে না। এইভাবে কয়েকদিন যাওয়ার পর বলিপুর গ্রামের মানুষ দেখেন যে এই গ্রামে পাখির সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন পর লক্ষ্য করেন যে কোনো পাখি আর দেখা যাচ্ছে না। কিন্তু তারা বাড়িতে যেসব গৃহপালিত পশু পোষে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো কিন্তু সব ঠিক আছে। এমনকি কুকুর বিড়ালও সব ঠিক আছে, শুধু গ্রামের পাখিগুলাই নাই। তখন এই গ্রামের মানুষ পাখি খোঁজা শুরু করে যে পাখি গেল কোথায়। এই আরশাদ নানাও তখন সকলের সাথে পাখি খুঁজতে গিয়েছিল যে অন্তত একটা পাখি যদি দেখতে পাওয়া যায়। কিন্তু না, কোনো পাখি পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে অবাক হলেও বিষয়টা কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়নি, কারণ বিষয়টা কোনো ব্যক্তিগত না, আবার সম্মিলিতও না। তারা খেটে খাওয়া মানুষ, চাষাবাদ করে, পাখি থাকলো আর না থাকলো এটা নিয়ে আসলে অতটা মাথা ব্যথা হওয়ার কারণটা না থাকাই স্বাভাবিক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলে শীত শেষের দিকে তো এই কারণে পাখিগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। আবার কেউ বলে পাখিরা হয়তো পাশের জঙ্গলের ভিতরে আছে বা অনেক দূরে চলে গেছে, এই জন্য হয়তো আমাদের এখানে কোনো পাখি নেই, বা এখানে খাবারের সংকটের জন্য চলে গেছে। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। এভাবে এক এক সপ্তাহ চলে যায়, কিন্তু গ্রামের একজন ব্যক্তিও কোনোভাবে একটি পাখিও দেখতে পায় না। ছোট বড় কিছুই না, কোনো পাখি না। একদিন মাঝরাতে ওই গ্রামেরই এক ব্যক্তি, তার নাম হচ্ছে প্রদীপ ঠাকুর, তিনি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামে তো স্বাভাবিকভাবে ওয়াশরুম গুলো ঘরের বাইরে থাকে, কোনো কোনোটা বেশ দূরেও থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি কাজ সেরে ফেরার সময় উনি খেয়াল করেন যে 15 থেকে 20টা বড় বড় পাখি। পাখিগুলোর মুখ ছিল নাকি পুড়ে যাওয়া মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। ওনার ভাষ্য মতে আমরা যেরকম উট পাখি দেখি ওই রকম বড় বড় পাখি। পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাখি কালো রঙের, কিন্তু তাদের পা গুলো আগুনের মতো জ্বলছে। পাখিগুলো এদিক ওদিক ঘুরে ঠিক যে জঙ্গলের দিকে, মানে জঙ্গলটা যেদিকে ছিল ওই দিকে চলে যায়। উনি এই জিনিসটা দেখে খুব ভয় পান। উনি তড়িঘড়ি করে বাসায় এসে শুয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা সবাইকে জানান। প্রদীপ ঠাকুরের কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেন, আর কেউ কেউ হেসেই উড়িয়ে দেন। কেউ কেউ বলে পাশে জঙ্গল আছে, ওখান থেকে হয়তো বড় পাখি আসতেই পারে, কারণ ওই জঙ্গলে কি আছে আমরা তো আসলে জানি না। গ্রামের মানুষ ভয়ে তো ওখানে ঢোকেই না, কি আছে না আছে আমরা কিভাবে বলবো, কত বড় পাখি তো থাকতেও পারে। এতদিন আসে নাই, গ্রামে অনেক পাখি ছিল যেন আসে নাই, যেহেতু এখন গ্রামে পাখি নাই এজন্য তো আসছে, এরকম এক একজন এক রকমের মন্তব্য করে। তো প্রদীপ ঠাকুর যখন এই ঘটনাটি বলেন তখন এই হাফিজ ভাইয়ের নানা শ্বশুর সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার 2 দিন পর সকালবেলা গ্রামে একজন মাঝ বয়সী পাগলের আবির্ভাব ঘটে। ওনার বয়স আনুমানিক 50+ হবে।
ওই পাগল এসে গ্রামের 3 রাস্তার একটা মোড় ছিল, ওই মোড়ের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল। ওই পাগল এসে তেঁতুল গাছের নিচে বসে থাকে। পাগল কারোর সাথে একটি কথাও বলতো না, নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। গ্রামে কোনো পাগল আসলে আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষ খুব কৌতূহলী হয়ে যায়, তাদের মধ্যে কৌতূহল জাগে। ঠিক তেমনি কিছু মানুষ এসে ওই পাগলকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসছে, কেন এসছে, নাম কি, এমন বিভিন্ন টাইপের প্রশ্ন করতে থাকে। কিন্তু ওই পাগল কোনো কথা বলে না। কেউ কেউ বলে যে পাগলকে বিরক্ত করতে নেই, আবার কেউ কেউ বলে যে এই লোকটি সরকারের গোয়েন্দা, আবার কেউ কেউ বলে বেটা চুরি করতে এসেছে, এর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু এই পাগল কিন্তু কোনো কথা বলে না, এক মনে বিড়বিড় করে কি যেন বলেই যায় বা পড়েই যাচ্ছে, কেউ বুঝতে পারে না সেটা যে সে কি পড়ছে। এখন গ্রামের মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তখন ওই সময়ে গ্রামের যারা পঞ্চায়েত সদস্য ছিলেন তারা সবাইকে বলেন যে কেউ যেন ওই পাগলকে বিরক্ত না করে। আর গ্রামের যে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের কথা সবাই মেনে নেয়। তারপর সবাই যে যার মতো কাজে চলে যায়। তখনকার সময় সন্ধ্যার দিকে খুব কম মানুষই বের হতো। তো যারা বিশেষ কোনো প্রয়োজনে বের হতো তারা দেখতো ওই পাগলটি নামাজ আদায় করছেন। পরদিন থেকে গ্রামের লোক খেয়াল করতে থাকে ওই পাগলটি নামাজের সময় হলে উনি ওনার ওই জায়গায় নিয়মিত নামাজ আদায় করছেন। এবং ওই তেঁতুল গাছের আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য হোক বা অন্য কারণেই হোক যদি বের হতো ঘর থেকে, সবাই খেয়াল করতেন যে ওই পাগল নামাজ পড়ছে। যারা দেখতেন যে এই বিষয়টা, পরদিন এসব নিয়ে আলোচনা হতো, তারা আলোচনা করতেন অন্য মানুষের সাথে। পাগলের এমন আচরণ দেখে ওই গ্রামের অনেকেই ওই পাগলের প্রতি মায়া সৃষ্টি হয়। অনেকেরই সেই মায়া সৃষ্টি হওয়ার জায়গা থেকে ওই পাগলকে যে যেটা পারে খাবার টাবার দেয় আর কি। খাবার দিয়ে আসলে সে সাথে সাথে খেত না, পাগলের কাছে রেখে আসতে হতো। পাগল তো কথা বলে না, একটা মানুষ কিছু দিলে আমরা হা বা না বলি বা ইশারাই বলি, কিন্তু ওই পাগল কিছু বলে না, কোনো ইশারাও দেয় না। তো গ্রামের মানুষ খাবার রেখে চলে আসতো। তো ওরা যখন তাদের প্লেট বা গ্লাস নিতে আসতো তখন দেখতো ওই পাগল খুব সুন্দর করে খেয়ে এই প্লেট গ্লাস পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ধুয়ে ধুয়ে। গ্রামের মানুষ আরো একটা জিনিস খেয়াল করতে শুরু করলেন যে ওই পাগল যে তেঁতুল গাছের নিচে বসতেন সেখানে বেশ অনেকগুলো পাখি দেখা যাচ্ছে। এবং কিছুদিনের মধ্যেই গ্রামে আগের মতো পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে এবং আগের মতোই গ্রামে পাখি ভরে গেছে। দিন দশেক যাওয়ার পর ওই পাগল একটা কাজ করতে থাকেন। প্রতিদিন একটি করে বাড়িতে যেতেন এবং ওই বাড়িতে এক গ্লাস পানি ছিটিয়ে দিয়ে আসতেন। উনি যখন 10 থেকে 12টি বাড়িতে এভাবে পানি ছিটিয়ে দিয়েছেন তখন একটি ঘটনা ঘটে। উনি সর্বশেষ যে বাড়িতে পানিটা ছিটিয়ে দিয়ে এসেছেন ওই বাড়ির কাছের একটি বাড়ি ছিল। ওই বাড়ির মালিকের নাম ছিল আন্টু প্রামাণিক। সকালে উঠে আন্টু প্রামাণিক খেয়াল করেন যে ওনার গোয়ালে দুটি বড় বড় গরু মিসিং, মানে গরু নাই। এইটা দেখে তো ওনার মাথা খারাপ হয়ে যায়। গৃহস্থর যদি গরু হারায় তার কেমন লাগে। ওনারা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন ওনাদের ওই পাগলের উপর সন্দেহ যায়, যেহেতু ওই রাত্রের আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিলেন ওই পাগল, এবং উনি যে কি কারণে পানি ছিটিয়ে দিলেন সেটা তো কাউকে বলতেন না। সকালেই বাড়ির যে পুরুষ মানুষ আছে সবাই তড়িঘড়ি করে ওই পাগলের কাছে চলে যান এবং কোনো কিছু জিজ্ঞেস না করে পাগলকে মারতে শুরু করেন। যখনই ওই পাগলের গায়ে আঘাত করে তখনই ওই পাগল মুখ দিয়ে গোঙানোর মতো শব্দ করতে থাকে। তখন আশপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায় এবং সবাই বুঝতে পারে যে এই পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে তাকে এখানে রেখে পঞ্চায়েতকে খবর দিতে। গ্রামের সবাই পাগলকে ধরে রাখে। পঞ্চায়েত এসে এই পাগল জিজ্ঞেস করে, মানে ইশারা করে জিজ্ঞেস করতে থাকে যে সে গরু সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু ওই পাগল ওই প্রথম ইশারায় বলে দেয় যে সে গরু বিষয়ে কিছু জানে না, এবং ওই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে যে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে। কিন্তু তার কথাটা কেউ ওইভাবে বুঝতে পারে না। বারবার যখন চারদিক থেকে সবাই চাপ দিতে থাকে তখন সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানা প্রশ্ন করা হয়, তার বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে এসেছে, সবকিছু ইশারায় জিজ্ঞেস করে, কিন্তু সে এরপরে ইশারাতেও কোনো কিছু বলে না। এই সময় উপস্থিত পঞ্চায়েত প্রধানরা পাগলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং ওনাকে বেত্রাঘাত করা হয়। তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এই পাগলের শরীরে যখন আঘাত করে তখন ওই পাগল আকাশের দিকে ইশারা করে হাত দিয়ে, মানে না না এরকম বলতে থাকে। আমরা হাত দিয়ে এরকম না না বোঝাই না, যে না না আসো না আসো না এরকম। তো মনে হচ্ছে আকাশ থেকে কেউ আসতে চাচ্ছে নিচে, কিন্তু পাগল আসতে নিষেধ করছে। যাই হোক, তাকে যখন আঘাত করছে তখন উপস্থিত অনেকেরই মায়া হয়। তারা বলে যে আচ্ছা, সে যে গরু নিয়েছে এটা কি তোমরা কেউ দেখছো? কেউ তো দেখো নাই।
সে গরু চুরি করছে এটা কেউ দেখো নাই, আর তাকে মারতেছো, তাকে আর একটা আঘাতও কিন্তু করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা, সে তো বোবা আর সে তো পাগল, সে গরু চুরি কেন করবে? যাই হোক, পঞ্চায়েত যারা সদস্য ছিলেন তারা সবাই মিলে এবং গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেয় যে পাগলকে গ্রামে রাখা যাবে না, যেহেতু সকলের একটা সন্দেহ তার দিকে চলে গেছেই। এরপরে ছোটখাটো চুরি হলেও সবাই তাকে সন্দেহ করবে, সুতরাং তাকে না রাখাটাই ভালো হবে, যে চোর হোক আর না হোক। তো সবাই মিলে ওই পাগলকে গ্রাম থেকে নৌকায় করে অনেক দূরে রাখে আসে আর কি, মানে যাতে করে ওই পাগল আর ফেরত আসতে না পারে। আর যে কয়েকজন ভালো মানুষ ছিলেন যারা ওই পাগলের পক্ষে ছিলেন, এদের মধ্যে কয়েকজন পাগলকে ইশারায় বলে দেয়, তারাও নৌকায় ছিল, তারাও গিয়েছিল সাথে, যেন পাগলের কোনো ক্ষতি না হয়। এবং পাগলকে ইশারায় বলে, তুমি ভাই আমাদের গ্রামে আর কোনোদিন এসো না, কোনোদিন যদি তুমি আমাদের গ্রামে এসো যদি, তাহলে কিন্তু এখানে কিছু লোকজন আছে যারা তোমার উপর ক্ষিপ্ত আছে, তারা কিন্তু তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। তো এইভাবে ইশারায় বোঝায়। তো পাগলকে অনেক দূর একটা জায়গায় নিয়ে নদী পার করে ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু এই যে পাগলের উপর এত বাজে আচরণ হলো, এরপরও কিন্তু ওই পাগল সবসময় চুপচাপ ছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই হাফিজ ভাইয়ের যে নানা শ্বশুর, উনি কিন্তু এই পর্যন্ত বলিপুর গ্রামে ছিলেন, এরপর উনি নিজ গ্রামে চলে আসেন। তারপর যে নানা ওনাকে এই ঘটনাটি দিয়েছেন, উনি তো নিজেই প্রত্যক্ষ করেছিলেন এই পর্যন্ত। এরপর উনি যে বাঘাডাঙ্গা গ্রামে চলে আসেন, এরপর তিনি যখন আবার ওই বলিপুরে বেড়াতে যান, তখন উনি সবার কাছে পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল সেইটা শোনেন। বিশেষ করে ওনার মামা ঘটনাটি নানাকে যেভাবে বলেছে আর কি। তো ওই পাগলকে রেখে আসার পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। ওই দিন মধ্যরাতে সবাই কুকুরের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতটাই জোরে হচ্ছিল, মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর একত্রে ডাকলে যত জোরে শব্দ হবে ঠিক তত জোরে শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বিশাল কোনো প্রাণী অনেকগুলো একসাথে হেঁটে যাচ্ছে, এবং হেঁটে যাওয়ার কারণে রাস্তার মাটি পর্যন্ত মনে হচ্ছে কাঁপছে, মৃদু ভূমিকম্প হচ্ছে, ধপ ধপ শব্দ হচ্ছে, হাঁটার শব্দ। এই ঘটনা পুরো গ্রামের মানুষ যারা ওই রাতে জেগেছিল বা কোনো কারণে ঘুমায়নি, তারা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করেন। আর এই ঘটনা ঘটেছে কিন্তু ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পর, ওই দিনের রাত থেকে। পরের দিন সবাই একটা জিনিস খেয়াল করেন যে ওই পাগলের গায়ে যারা আঘাত করেছিল তাদের প্রত্যেকের গায়ে জ্বর এবং শরীরে আঘাতের চিহ্ন। তাদের সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের জ্বর আসার কারণ কি আর শরীরে আঘাতের চিহ্ন কেন, সবাই একটা কথাই বলে, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে কে যেন তাদের একটা চিকন লাঠি দিয়ে, তাদের সংখ্যা হবে 2 জন এবং বয়স 20 থেকে 22 বছরের মতো হবে, খুব রাগান্বিত ভাবে পিঠে আঘাত করছে। এই আঘাতের জন্য তারা খুব জোরে জোরে চিৎকার করছে। এরই মধ্যে ঘুম ভেঙে যায়, তারা দেখে তাদের পিঠে অনেক ব্যথা, পিঠে আঘাতের চিহ্ন, আর এর মধ্যে তাদের চিৎকারে তো বাড়ির সবার ঘুম ভেঙে যায়। এবং পরিবারের লোকজন সবাই এসে দেখে যে প্রত্যেকটা ব্যক্তির পিঠে চিকন চিকন দাগ, মনে হচ্ছে খুব জোরেই তাদেরকে আঘাত করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে তারা স্বপ্নে যে বিষয়টা দেখেছে আসলে একটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। এদিকে রাতে যে প্রাণী চলাচলের শব্দ পাচ্ছিল সবাই, এই বিষয় নিয়ে তারা কথা বলে যে রাতে কুকুরগুলো কেন সবাই একসাথে এত জোরে জোরে ডাকছিল। আমার মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল রাস্তা পর্যন্ত কাঁপছে। এসব নিয়ে যখন গ্রামের সবাই একত্রে বসে কথা বলছিল, তখন 2-1 এসে বলে তারা নাকি সকাল থেকে গ্রামে কোনো কুকুর বিড়াল দেখে নাই, এমনকি পাখিও পর্যন্ত দেখে নাই। এইভাবে এক কথা 2 কথায় গ্রামের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই দেখে ঘটনাটি সত্য। পুরো গ্রামে যেখানে কুকুর বিড়াল অনেকগুলো ছিল, পাখিও স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এক রাতের মধ্যে কোথায় চলে গেল এগুলো? এই ঘটনাগুলো কিন্তু ওই পাগলকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরের দিন সকালে ঘটেছে। গ্রামের কেউ কেউ বলে আগেও তো পাখিগুলো চলে গিয়েছিল, পরে আবার ফেরত আসবে। এদিকে কি ঘটে, ওই যে নদীতে দুপুরের দিকে একটা মানুষকে দেখা যায়, মানুষজন অনেকেই গোসল করতে যান। ওই সময় খেয়াল করে নদীর উল্টো দিক থেকে একজন মাঝি 2টা গরু এবং একজন বয়স্ক মানুষকে নিয়ে এই বলিপুর গ্রামের দিকে আসছে। মাঝিকে সবাই চিনত, কিন্তু সাথে যে আসছে তাকে তো কেউ চিনতে পারছে না। কিছু সময় পর যখন তারা নদীর কিনারে চলে আসে, তখন অনেকেই বলে ওঠে, আরে এই গরু তো আন্টু গ্রামের গরু, এই গরু তুমি কোথায় পেলে? তখন মাঝির সাথে আসা ওই ব্যক্তি গ্রামের মানুষকে বলে, আমাকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে চলেন, আমি সব খুলে বলবো ঘটনা। তখন সবাই মিলে ওই গরু আর ওই লোককে নিয়ে পঞ্চায়েতের কাছে যান, মানে পঞ্চায়েত প্রধানের কাছে যান।
যখন গ্রামে জানাজানি হয়ে যায় আন্টু প্রাণিকের হারিয়ে যাওয়া গরু পাওয়া গেছে, তখন কৌতূহলবশত বলিপুর গ্রামের মানুষ ওই তেঁতুল গাছের তলায় উপস্থিত হয় এবং আন্টু প্রামাণিক ও তার পরিবারের লোকজনও চলে আসেন। গ্রাম পঞ্চায়েতের লোকজন ওই যুবকের নাম জিজ্ঞেস করেন। যুবক বলতে বয়স্ক লোক আর কি, মধ্যবয়স্ক লোক। ওই বয়স্ক ব্যক্তি তার নাম বলেন, কিন্তু হাফিজ ভাইয়ের নানা শ্বশুর নামটি মনে করতে পারেননি, নামটি ভুলে গেছেন আর কি। তবে যতটুকু বলছেন তার নাম নিজাম মিয়া হইতে পারে, আমরা ধরে নিলাম নাম নিজাম মিয়াই। তো তার নাম হচ্ছে নিজাম মিয়া। তখন সবাই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন যে এই গরু সে কোথায় পেয়েছে। তখন নিজাম মিয়া বলেন, এই গরু গত পরশু রাতে আন্টু প্রামাণিকের বাড়ি থেকে তার ছেলে চুরি করেছে। তখন তাকে জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কোথায়? তখন সে বলে, বলিপুর গ্রামের পাশের 2টি গ্রাম পর একটি গ্রামের নাম বলে, নামটিও মনে করতে পারেননি হাফিজ ভাই নানা শ্বশুর। যাই হোক, যখন ওই গ্রামের নাম বলে তখন উত্তেজিত জনতা ক্ষেপে উঠে, কেউ কেউ ওই বয়স্ক লোককে মারধর করতে থাকে। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ওই বয়স্ক ব্যক্তিকে মারতে নিষেধ করেন। পঞ্চায়েত প্রধানরা ওই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কেন আবার এই গ্রামে গরু ফেরত নিয়ে এসেছো? তুমি তো জানো যে তোমার প্রাণ সংশয় আছে এখানে আসলে। তখন ওই নিজাম মিয়া বলে, তার ছেলে গত পরশু রাতে যখন গরু চুরি করে নিয়ে বাড়িতে যায় কোনো সমস্যা ছাড়াই, তো গরু নিয়ে বাড়ি ফেরত আসে, সারাদিন কোনো সমস্যা হয়নি, গরুকে খেতে দেয়, স্বাভাবিকভাবে গরু কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া করে, সবকিছু স্বাভাবিকই ছিল। ঘটনা শুরু হয় গত মাঝরাতে। তার ছেলে এবং তার 2টি সন্তান রয়েছে, তার ছেলের আর ছেলের বউ রয়েছে। তো সবাই প্রতি রাতের মতো ঘুমাতে গিয়েছে। মাঝরাতে আমার ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে। এই ডাক তার ছেলে আর ছেলের বউ দুজনই শুনতে পান। ওনারা ভাবে হয়তো প্রতিবেশী কেউ এত রাতে বিপদে পড়েছে, তাই হয়তো ডাকাডাকি করছে। তখন আমার ছেলে আর তার বউ দুইজন মিলে ঘরের বাইরে আসে। তখন তারা দেখে 2টি ছেলে, বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মতো হবে। তারা বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর চেহারা খুবই সুন্দর, তারা সবাই একই পোশাক পরে আছে আর সব পোশাকগুলো ছিল সাদা। তখন তার ছেলে বলে ওঠেন, তোমরা কারা আর আমার নাম ধরে ডাকছো? আমি তো আগে কখনো তোমাদেরকে দেখিনি। এই কথা বলার সাথে সাথে ওই 2টা ছেলে দুইজনে 2 হাত লম্বা করে এই নিজাম মিয়ার ছেলেকে ঠাস করে থাপ্পড় মেরে বসায় এবং থাপ্পড় এত জোরে ছিল যে তার ছেলে ছিটকে পড়ে গিয়েছিল নাকি। তো নিজাম মিয়া বলে যে আমার ছেলেকে 20 থেকে 25 ফুট দূর থেকে হাত লম্বা করে থাপ্পড় মারে। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর ছেলের থাপ্পড় খেয়ে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তখন এই দুজনের মধ্যে একজন বলে ওঠে আমার ছেলেকে যে এই গরু চুরি করে তুই খুব বড় অন্যায় করেছিস, তোর জন্য আমাদের ওস্তাদ অপমানিত হয়েছে, কালকের মধ্যেই গরু ফেরত দিয়ে আসবি আর নিজে স্বীকার করবি সবকিছু। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোর যে 2টি সন্তান আছে তাদের সহ তোর গোষ্ঠীদেরকে যে যেখানে আছে সবাইকে আমরা কঠোর শাস্তি দেব। এই কথা বলে ওই ছেলে 2টি আবারও হাত লম্বা করতে থাকে, আবারও মারে এক চর। এরপরে তারা আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং একটা পর্যায়ে তারা মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার ছেলে তার সেন্স ফিরে পায় এবং সাথে সাথে সকলকে বলে যে এই ঘটনা এখন কি করা যায়। তখন বাবা হিসাবে আমি তাকে বলি যে তুই তাহলে ফেরত দিয়ে আয়, কিন্তু ও তো নিজে চুরি করেছে, ও ফেরত দিতে গেলে খুব একটা ঝামেলা হতে পারে, অনেকে ওর উপর ক্ষিপ্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি বয়স্ক মানুষ, আমি এসেছি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে। আমি আমার ছেলের কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি গরু ফেরত দিতে এসেছি। তো তখন উপস্থিত অনেকেই ওই বয়স্ক মানুষকে মারতে উদ্যত হয়, 2-1 কিলঘুষি মারেও। এক পর্যায়ে গ্রাম পঞ্চায়েতের লোকজন নিষেধ করেন এবং বয়স্ক মানুষ সবাইকে কথা দেয় তার ছেলে আর কোনোদিন চুরি করবে না, তাকে সবাই যেন ক্ষমা করে দেয়। গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেয় যেহেতু অন্যায় করেছে তার ছেলে, এখন ছেলের শাস্তি তার বাবাকে দেওয়া যায় না। তখন পঞ্চায়েতের লোকজন বলে যে ঠিক আছে, আপনি গ্রাম ছেড়ে চলে যান। যার গরু চুরি হয়েছে সে আন্টু প্রামাণিককে গ্রাম পঞ্চায়েত এবং অন্যরা ভৎসনা করতে থাকে এই কারণে যে কোনো কিছু না বুঝে সেই পাগলের গায়ে হাত দেওয়াটা ছিল বিশাল বড় এক অপরাধ। তখন গ্রামে অনেকেই মত দেন সেই পাগলকে যেখানে রেখে আসা হয়েছিল ওইখানে গিয়ে পাগলের কাছে ক্ষমা চেয়ে আবার তাকে গ্রামে ফিরিয়ে আনার জন্য। গ্রাম পঞ্চায়েতের কাছে অনেকেই প্রস্তাব দেয়, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে মেনে নেয় এবং কয়েকজনকে দায়িত্ব দেয় যে পরদিন যাদেরকে পরদিন আর কি এরা যাবে, পঞ্চায়েতের লোকজনও যদি সময় পায় তারাও যাবে এবং পাগলকে খুঁজে নিয়ে আসবে। ওরা কিন্তু খোঁজে, যেখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে এরপরে তন্ন তন্ন করে অনেকগুলো গ্রাম খুঁজেছে, কিন্তু ওই পাগলকে নাকি একজন লোকও দেখেনি। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পরে যখন তার হদিস পায় না, পরে তারা গ্রামে ফেরত আসে, যায় খোঁজে আবার ফেরত আসে। একটা সময় মানুষ বিষয়টি ভুলে যায়।
এভাবে শেষ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটছিল, যেটা শুরুতে কয়েকদিন কেউ ওইভাবে খেয়াল করেনি। গ্রামে ভয়ানক কিছু ঘটনা ঘটা শুরু করে। প্রায় দিনই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হতে থাকে। একবারে একসাথে না, প্রতি রাতে 4-5 জনের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম জিনিসগুলো মিসিং হয়ে যায়। এইভাবে মিসিং হতে হতে গ্রামের অর্ধেকেরও বেশি গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হয়ে যায়। গ্রামে তো এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে, ওই যে পাগল, ওই পাগল যেই বাড়িগুলোতে পানি ছিটিয়ে দিয়েছিল, সেই সব বাড়ির কিন্তু কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হচ্ছিল না। সেই সকল বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং ছিল, মানে ওগুলো বাদে সবগুলোতে মিসিং হচ্ছিল। এই ঘটনার ঠিক পর একদিন রাতে গ্রামের এক মহিলা ওয়াশরুমে গিয়েছিলেন। তার স্বামীকে ডেকে উঠেছিলেন, তার স্বামীকে সাথে নিয়ে গিয়েছিলেন। তো যখন, আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুম একটু দূরেই হয়, তো যখন ওই মহিলা তার কাজ সেরে ওয়াশরুম থেকে ফিরে আসছে, তখন মহিলা তার স্বামীকে বলে, দেখো আকাশে ওইগুলা কি? তখন ওই মহিলা তার স্বামী একসাথে দেখেন আকাশে এক ঝাঁক বিশাল পাখি উড়ে যাচ্ছে, এবং এই পাখিগুলো তাদের 2 পা দিয়ে গরু, ছাগল, এইগুলো মানে ঈগল পাখি যেভাবে ধরে নিয়ে যায় না, এগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এইটা দেখে তো তারা দুজনেই খুব ভয় পায়। তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। সকালে এই কথা সবার সাথে শেয়ার করে। তখন গ্রামের সব মানুষ সকলে একত্র হয়ে পঞ্চায়েত যারা সদস্য তাদেরকেও ডাকেন, সবাই আসে। বিশেষ করে পুরুষ সদস্যদের ডাকা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে পালা করে তারা পাহারা দেবে। প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্য নিয়ে টিম করা হবে প্রতিটি পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তারা বিষয়টা বুঝতে পারে যে জিনিসগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে। এই গরু ছাগল কি চুরি হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী এসে নিয়ে যাচ্ছে, নাকি এই গ্রামে কোনো অদৃশ্য শক্তির থাবা পড়েছে। এই পাহারা যখন দেওয়া শুরু হয়, তখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই পাহারা দেওয়ার মধ্যে কিন্তু এইবার গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হচ্ছে না। এইবার যেটা হচ্ছে সেটা হলো, গরু, ছাগল, হাঁস, মুরগি তাদের বাড়িতেই থাকছে, তাদের মালিকের বাড়িতেই, কিন্তু মৃত অবস্থায় থাকছে, মানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু এসে প্রাণীগুলোর ঘাড় ভেঙে দিয়ে গেছে, রক্ত শুষে নিয়ে গেছে। এভাবে কয়েকদিন পাহারা দিয়েও কোনো ফলাফল পাওয়া গেল না। ঠিক প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগির এই অবস্থা হচ্ছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা গ্রামের সকলের সাথে পরামর্শ করে যে আসলে গ্রামে হচ্ছেটা কি জানার জন্য। কারণ এরই মধ্যে 5-6 দিন পাহারা দিয়েছে, অথচ সমস্যা কিন্তু থেমে নাই। তাহলে মৃত অবস্থায় পশুগুলোকে কেন পাওয়া যাচ্ছে? আগে তো একদম মিসিং হয়ে যেত, এখন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে পাহারার কারণে। আবার পাহারা যারা দিচ্ছে, এরাও এই কয়েকদিনের মধ্যে কেউ কিছুই দেখলো না। এর মধ্যে একজন বৃদ্ধ বলে ওঠেন যে উনি একটা জিনিস দেখেছেন। সেটা কি? ওই বৃদ্ধ বলেন, গত রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো বলে উঠলাম। রাতে অজু করতে কলপারে গেলাম। অজু শেষ করে যখন ঘরে ফিরবো, আর যেহেতু কলপার তখন আমার বাসার ঘর থেকে একটু দূরেই, তখন আমার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছে অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম যারা পাহারা দিচ্ছে এরা মনে হয় একসাথে চলাচল করছে, এই জন্য এত শব্দ হচ্ছে। তারপরও যেহেতু গ্রামে একের পর এক পশু পাখির এই অবস্থা হচ্ছে, তাই আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আড়াল থেকে কিছু জিনিস দেখি। আমি দেখি মোটামুটি 2-3 মিনিট পরে দেখেছিলাম যে অনেকগুলো কালো কুকুর রাস্তা দিয়ে আসছে, এবং কুকুরগুলো সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং প্রতিটি কুকুরের পিঠে বামন আকৃতির একটা প্রাণী বসা ছিল, এবং এই প্রাণীটির গায়ে সজারুর মতো বেশ কাঁটা রয়েছে। তারা খুব ধীরে ধীরে চলাচল করতে থাকে। এরা কিছু সময় দৃশ্যমান থাকার পর আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এটা ওই বৃদ্ধ বলেন, এবং বৃদ্ধ এটাও বলেন যে এটা দেখার পর উনি খুব ভয় পেয়েছিলেন, তাড়াতাড়ি ঘরে এসে নামাজে দাঁড়িয়ে পড়েন। এই কথা শোনার পর এবং গ্রামে যা ঘটছে সবকিছু মিলিয়ে সবাই বুঝতে পারেন যে গ্রামে কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেন, আশেপাশে যত কবিরাজ, ইমাম সাহেব এবং পণ্ডিত ঠাকুর আছে সবাইকে আগামীকাল বিকেলে এই গ্রামে আসার জন্য দাওয়াত করো, আমাদের গ্রামের সমস্যার সমাধানের কথা বলো। কেউ যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই সবাই মিলে উপযুক্ত সম্মানই দেব। তখন উপস্থিত অনেকেই বলতে থাকে, অমুক গ্রামে আমার জানার মধ্যে একজন ভালো কবিরাজ আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো ইমাম আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো পণ্ডিত ঠাকুর আছে। তখন গ্রাম প্রধানরা
এই সবার নাম ঠিকানা লিখে নেয় এবং গ্রাম থেকে কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় যে তারা গিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যেন দাওয়াত দেয় এখানে আসার জন্য। বিশেষ করে আগামীকাল বিকালের মধ্যে সবাই যেন আসে। আর যারা পাহারা দিচ্ছে তারা আজ রাতেও পাহারা দেবে। এরপর সবাই যার যার মতো চলে যায়। পরদিন বিকেলে সেই তেঁতুল গাছের নিচে গ্রামের সবাই এক জায়গায় হয়। ওই রাত্রেও কিন্তু কয়েকটি বাড়িতে গরু ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে, রক্তশূন্য অবস্থায়। যাই হোক, সবাই যখন এক জায়গা হয় সেখানে বাইরে থেকে যারা আসে তারা সব ঘটনা শোনেন এবং বলেন যে আপনারা ওই পাগলকে তাড়িয়ে খুবই ভুল একটা কাজ করেছেন। উনি হয়তো কোনো একটা উদ্দেশ্যে গ্রামে এসেছিলেন, তবে যতটুকু আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওই পাগল আপনাদের গ্রামকে রক্ষা করতে এসেছিলেন। তখন উপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধানরা বুঝতে পারেন তারা ওই পাগলকে তাড়িয়ে দিয়ে কি মারাত্মক ভুলটাই না করেছেন। ওখানে যে সকল উপস্থিত ইমাম, পণ্ডিত, কবিরা যারা এসেছিলেন তাদের প্রত্যেকেরই একটাই মতামত ছিল, এই গ্রামে কোনো পিশাচ গোষ্ঠীর নজর পড়েছে। একটা না, দুইটা না, অনেকগুলো পিশাচের নজর পড়েছে এই গ্রামে। এবং তারা এটাও বলেন যে আমাদের বিশ্বাস ওই বোবা পাগল আবার আসবে এবং সেই এই পিশাচগুলো থেকে আপনাদেরকে ইনশাল্লাহ মুক্ত করবে। বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন প্রবীণ লোক ছিলেন। তো উনি বলেন এই গ্রামের ভালোর জন্য আপনার প্রতিটি বাড়ি থেকে চাল ডাল তুলে সবাই মিলে একটা দোয়ার আয়োজন করেন। এই চাল ডাল রান্না করে প্রত্যেকটি বাড়িতে খাবার পৌঁছে দেবেন এবং এটা করবেন বিকালের দিকে। আমার বিশ্বাস ওই পাগল এই দোয়ার অনুষ্ঠানে আসবেন। তার এই কথায় অন্য পণ্ডিতরাও বা ইমাম যারা এসেছিলেন তারা সম্মতি দেন যে হ্যাঁ, এটা হতে পারে। আমরা শুনেছি যে আগে এই ধরনের কোনো ঘটনা ঘটতো। সেই অনুযায়ী ওই প্রবীণ ব্যক্তি পরামর্শটা দিয়েছিলেন। সেই মোতাবেক গ্রামের যারা প্রধান ছিলেন এবং যুবক ছিলেন, গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন, বিশেষ করে যুবকদেরকে যুবকদের দায়িত্ব দেওয়া হয় যে পরদিন গ্রাম থেকে চাল ডাল তুলে দোয়ার আয়োজন শুরু করা হয় যেন, আর গ্রামের প্রত্যেকের বাড়িতে সেই খাবার যেন পৌঁছে দেওয়া হয় রান্নার পরে। ঠিক আসরের নামাজ শেষে যখন ইমাম সাহেব দোয়া শেষ করছেন এমন সময় সবাই খেয়াল করেন একটা সাদা ঘোড়ায় চড়ে একজন মানুষ আসছে। এবং যখন ওই ঘোড়া উপস্থিত মানুষের কাছাকাছি চলে আসে সবাই দেখতে পারেন এই ঘোড়ায় করে আসা ব্যক্তিকে সেই পাগলের মতো দেখাচ্ছে। সবাই বলতে থাকে এই তো সেই পাগল যাকে তারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু এখন এই পাগলের বেশভূষার অনেক পরিবর্তন হয়েছে, তার পোশাক থেকে যেন উজ্জ্বল আলো বের হচ্ছে। তখন ঘোড়ায় করে আসা ব্যক্তি সবাইকে সালাম দেন, সবাই তার সালামের উত্তর দেন এবং সবাই অবাক দৃষ্টিতে ওই লোকটির দিকে তাকায়, কারণ পাগল তো কখনো কথা বলতো না। আর ঘোড়ায় বসে থাকা ওই ব্যক্তি কথা বলে ওঠে যে আপনারা ভাবছেন যে আমি কথা বলছি কিভাবে, আসলে আপনারা যাকে ভাবছেন আমি সেই ব্যক্তি নই, আমি তার যমজ ভাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুর রহিম আর আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমরা দুজন যমজ ভাই। আমরা দুই ভাই দেখতে একই রকম, কিন্তু আমার ভাই আব্দুর রহিম জন্ম থেকেই বোবা। ও বোবা হলেও আল্লাহর কুদরতে ও ধার্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। সে দিন এবং রাতের বেশিরভাগ সময় আমল করেন এবং সে আমল করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে জিন জাতির অনেক বোবা সন্তান আমার ভাইয়ের কাছ থেকে এসে দীক্ষা নেয়। আব্দুর রহমান হুজুর বলে আমাদের বাড়ি পাকিস্তানে। আমার ভাই আপনাদের গ্রামকে এবং এই গ্রামের মানুষকে বাঁচাতে এসেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেন নাই। তখন গ্রাম প্রধান যারা ছিল সবাই তাদের ভুলের জন্য আব্দুর রহমান হুজুরের কাছে ক্ষমা চান। তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করে আপনার ভাই এই গ্রামে কেন এসেছিলেন এবং সে কিভাবে জানলো যে গ্রামের মানুষ বিপদে আসে, আর তিনি কেনই বা এই গ্রামের মানুষকে উপকার করতে চান। আর আমাদের গ্রামের পশু পাখি যে মিসিং হয়ে গিয়েছে, কখনো মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, তখন এই এটার কারণটা কি? তখন এই আব্দুর রহমান হুজুর সবকিছু খুলে বলেন। তিনি বলেন আপনাদের গ্রামে একজন নাম করা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল আজিজ। এই কথা বলার পর ওইখানে অনেক বয়স্ক কয়েকজন মানুষ ছিলেন। সবাই বলেছেন আমরা আব্দুল আজিজের সম্পর্কে আমার বাপ দাদাদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আমার বাপ দাদারা এই আব্দুল আজিজ হুজুরের ভক্ত ছিলেন, তার গল্প বলেন, তাদের মুখ থেকে এই হুজুরের গল্প আমরা অনেক শুনেছি। তিনি নাকি অনেক পরহেজগার মানুষ ছিলেন, তাকে নাকি দুষ্টু জিনেরা বাঘের মতো ভয় পেত। আর সেই আব্দুল আজিজের কবর তো এখনো আমাদের এখানেই আছে। উনি মারা গেছেন তো অনেক দিন আগে, আর তার কবর তো এখনো সুরক্ষিতভাবে এখানে আছে গ্রামে। তখন আব্দুর রহমান হুজুর বলেন এই আব্দুল আজিজ আমার দাদা। 1947 সালে দেশভাগের পর আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে এই গ্রাম থেকে পাকিস্তানে চলে যায়। তখন থেকে আমরা পাকিস্তানে থাকি। আপনাদের এইখানে যে জঙ্গল আছে সেখানে 23টা পিশাচ জিন থাকে যারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা বিভিন্ন রূপ ধারণ করে থাকে, কিন্তু এরা প্রত্যেকেই বামন আকৃতির জিন এবং এরা খুবই হিংস্র প্রকৃতির। এদের একজন সর্দার আছে, তার কথা মতো 22 জন চলে। এরা সবাই একই ধর্মের না, এখানে মূলত 3 ধর্মের পিশাচ রয়েছে, মুসলিম,
হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের কাজ হচ্ছে পশু পাখির রক্ত খাওয়া। গ্রামে যখন সব পশু পাখির রক্ত খাওয়া শেষ হয়ে যাবে তখন এরা এই গ্রামের মানুষের রক্ত খাওয়া শুরু করবে। এভাবে ওরা বিভিন্ন গ্রাম শেষ করে দিয়ে এসেছে, এবার এই গ্রামে এসেছে। তবে ওরা যে নতুন এসেছে তা কিন্তু না, এরা কিন্তু আরো আগে থেকেই এখানে ছিল। আজ থেকে প্রায় 50 বছরের বেশি সময় আগে ঠিক এইভাবে এই বামন পিশাচগুলো এই গ্রামে রাতের বেলা ঢুকতো, পশু পাখিগুলোকে হত্যা করত। তখন আমার দাদা এইসব পিশাচকে বোতল বন্দি করে এবং ওই যে জঙ্গল ওখানে গিয়ে একটি গাছের অনেক নিচে বোতলগুলোকে পুঁতে রেখে আসে। তো অনেক আগের ঘটনা, তো এটা শুরু হয়েছিল, অতটা ব্যাপকতা পায় নাই, দাদা ধরে ফেলেছিলেন, এই জন্য অনেকেরই বিষয়টা মনে নাই। কিন্তু এখন তো বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, এই জন্য আপনারা সবাই জানতে পারছেন। ওই বোতলগুলো গাছের নিচে পুঁতে রাখা হয়। তো পিশাচগুলো বোতল বন্ধ হওয়ার আগে দাদাকে বলেছিল কখনো যদি এই বন্দি দশা থেকে মুক্ত তারা পায় তাহলে এই গ্রামের কোনো পশু পাখি এবং মানুষকে তারা বাঁচতে দেবে না। তারা তো নর্মালি পশু পাখির রক্ত খায়, কিন্তু এই গ্রামের কোনো মানুষকেও বাঁচতে দেবে না। আপনাদের এখানে মাস তিনেক আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে কয়েকটি গাছ উপড়ে যায়। তার মধ্যে এই পিশাচদেরকে যেই গাছের নিচে বোতলবন্দি করে রাখা হয়েছিল সেই গাছটি উপড়ে যায় এবং যে কোনোভাবে এই বোতলগুলোর মুখ খুলে যায়, তারা মুক্ত হয়ে যায়। দীর্ঘদিন বোতলে বন্দি থাকার কারণে তারা দুর্বল ছিল। এরপর আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে এবং এই গ্রামে পশু পাখির উপর আক্রমণ করা শুরু করে। প্রথমে পাখির উপর আক্রমণ শুরু হয়, এরপরে পশুর উপরে। আমার দাদা আমার আব্বাকে বলে গিয়েছিল যদি কখনো ওই পিশাচগুলো মুক্ত হয়ে যায় তিনি যেন আবার ওই পিশাচগুলোকে বন্দি করে এবং এই গ্রামকে তারা রক্ষা করে। এবং এই পিশাচগুলো মুক্ত হয়ে গিয়েছে। আমাদের অনুগত জিনেরা এসে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে পিশাচ মুক্ত হয়ে গেছে। আমার বাবা আর ভাই যখন একসাথে ছিল তখন একটা জিন এসে এই খবরটি জানায়। তখন আমার আব্বা আমার ভাইকে পাঠায় এই পিশাচগুলোকে বন্দি করতে। কিন্তু এদেরকে চাইলেই আপনি বন্দি করতে পারবেন না, এদেরকে নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গিয়ে বন্দি করতে হয়। এখন আব্দুর রহমান বলেন আজকে রাত থেকে কালো 3টি কুকুর এবং 3টি ঘোড়া দেখতে পারবেন। আপনারা কখনোই ওই কুকুর এবং ঘোড়াগুলোকে আঘাত করবেন না এবং কিছু খেতেও দেবেন না। এদের শুধু রাত্রের বেলায় দেখা যাবে। আপনারা যদি রাতে চলার পথে কিংবা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওঠেন আর এই কালো কুকুর এবং সাদা ঘোড়া দেখেন তাহলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রাখবেন, তারপর চোখ খুলবেন। এরা মূলত কয়েকদিনের জন্য থাকবে, আপনাদের ওই পিশাচগুলো যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য এরা আসবে। এরা থাকলে ওই পিশাচগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই কুকুর এবং ঘোড়াগুলোর কারণে আপনারা ইনশাল্লাহ বেঁচে যাবেন। আপনারা যে যার ঘরে থাকবেন। আজ থেকে 6 দিন পর আমি, আমার বাবা এবং আমার সেই বোবা ভাই আসবো ইনশাল্লাহ। ওই দিন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ চাইলে তো হয়ে যাবে। আর আপনারা রাতের বেলা চেষ্টা করবেন পারতপক্ষে কেউ ঘর থেকে বের না হতে। আব্দুর রহমান হুজুর আরো বলেন আমার ওই 6 দিনের মাথায় 3 জন লোক লাগবে, একজন ইমাম সাহেব, একজন হিন্দু পণ্ডিত এবং একজন খ্রিস্টান পাদ্রী যার খ্রিস্টান ধর্মে পর্যাপ্ত জ্ঞান আছে। ওই 3 ব্যক্তিকে উপস্থিত রাখবেন। এশার নামাজের পর এই তেঁতুল গাছের পাশে 3 রাস্তায় 3 জন দাঁড়িয়ে থাকবে, বাকিটা আমি আর আমার ভাই এসে কি করতে হয় বলবো। এই বলে আব্দুর রহমান হুজুর যেদিক দিয়ে এসেছেন সেদিকে চলে যান। সবাই তাকে থাকতে বলে কিন্তু হুজুর থাকতে চায় না, তিনি ঘোড়ায় চলে যান। উনি কিন্তু অল্প সময়ের জন্য এসেছিলেন এবং এই কথাগুলো বলে চলে যান। তখন উপস্থিত সবাই বলে হুজুর যা বলে গেল সবাই মেনে চলবেন। গ্রামের প্রধানরা একটা সমস্যায় পড়ে যান। এই গ্রামে ভালো ইমাম সাহেব আছেন, হিন্দু পণ্ডিত আছেন, কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো মানুষ এখানে নাই। এখন খ্রিস্টান ধর্মের পাদ্রী কোথায় পাওয়া যাবে? তখন ওখানে একজন বলেন যে রানাঘাট নামক একটা জায়গায় ভালো একজন খ্রিস্টান পাদ্রী আছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে গ্রামের কিছু মানুষ তার কাছে যাবে এবং তাকে একদিনের জন্য এই গ্রামে আসার অনুরোধ করবেন। যে কথা সেই কাজ। এই 6 দিনের মধ্যে মানুষ অনুভব করে যে ঘরের বাইরে এই যে কুকুর ঘোড়া খুব জোরে দৌড়াদৌড়ি করে, মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ শুনতে পেত গ্রামের মানুষ। কেউ কেউ এই কুকুর এবং ঘোড়াগুলোকে রাতের বেলা দেখেছে বলেও শোনা যেত। যাই হোক, এই 6 দিনের মধ্যে কিন্তু কোনো ক্ষতি হয়নি, কোনো গরু ছাগল মিসিং হয়নি, মারা যায়নি। এরপর সেই কাঙ্ক্ষিত দিন আসে এবং গ্রামের সবাই সন্ধ্যা থেকেই সেই হুজুরদের অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে এশার নামাজের কিছু সময় পর দেখেন 3টি সাদা ঘোড়ায় 3 জন লোক আসছে। যখন কাছে আসে সবাই দেখে সেই যমজ 2 ভাই আব্দুর রহিম এবং আব্দুর রহমান, তার সাথে একজন বৃদ্ধ হুজুর, তিনি এই 2 জনের পিতা। তারা 3 জন এসে গ্রামের সবাইকে সালাম দেন। বিশেষ করে তাদের মধ্যে 2 জন সালাম দেন, একজন ইশারায় সালাম দেন যিনি বোবা। তারা গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকে বলেন
যে সবাই বাড়ির যে যার বাড়িতে চলে যান, আজ রাত্রে কেউ বাইরে থেকে বাইরে বের হবেন না। আর ইমাম, পণ্ডিত এবং পাদ্রী ছাড়া সবাই দ্রুত স্থান ত্যাগ করেন। তখন গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন সবাইকে নির্দেশ দেন সবাই যে যার বাড়িতে জন্য চলে যায়। সবাই সেটাই করেন। পরে সবাই রাতের বেলা ভয়ানক কিছু শব্দ শুনতে পারেন। মনে হচ্ছে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে চিৎকার কান্নার শব্দ। চারদিকে মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ভয়ানক ম্যাসাকার চলছে, গণহত্যা চলছে। চিৎকার চেঁচামেচি, ওরে বাবা রে মরে গেলাম, আমাকে মেরো না। তো যাদের বাড়ি পশু ছিল সেই পশুগুলো খুব জোরে জোরে ডাকতে থাকে ভয়ে। মনে হচ্ছে তারা আকাশে কিছু দেখছে, দেখে ভয় পাচ্ছে। এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ। একটা পর্যায়ে সব শান্ত হয়ে যায়। সকালে উঠে সবাই সেই তেঁতুল গাছের কাছে গিয়ে দাঁড়ান। দেখেন 3 ধর্মের 3 জন মন খারাপ করে সেখানে বসে রয়েছেন। তখন উপস্থিত সবাই জিজ্ঞেস করেন, তোমাদের মন খারাপ কেন এবং গত রাত্রে কি হয়েছিল? তখন সবাই বলে, গত রাত্রে গ্রামের সবাই চলে যাওয়ার পর আরো 3টি ঘোড়া আসে। তখন তারা আমাদের 3 জনকে 3টি ঘোড়ায় উঠতে বলে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের কোনো ক্ষতি হবে না। তখন আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা কাজ করে যাই। ইমাম সাহেব, পণ্ডিত এবং পাদ্রী 3 জনই তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের ভালোর জন্য যা যা করার দরকার সেটাই করবেন, প্রয়োজনে প্রাণ বিসর্জন দেবেন। তখন ওই ঘোড়ায় চড়ে 3 জন রওনা দেন এবং তাদের সাথে আলাদা ঘোড়ায় পিতা এবং যমজ 2 ভাই রওনা দেন। এক পর্যায়ে তারা সবাই সেই জঙ্গলের কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন 3টি কালো কুকুর এবং আরো 3টি সাদা ঘোড়া সেখানে উপস্থিত রয়েছে। তখন হুজুরদের পিতা বলে ওঠেন, আপনারা আপনাদের ধর্মের রিচুয়াল শুরু করেন, কারণ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের পিশাচ রয়েছে। তখন উচ্চস্বরে তারা তাদের ধর্ম অনুযায়ী রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন। ওই হুজুরদের পিতা অনেক দূর পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দেন এবং বলেন, শুধু এখানে আপনাদের বহনকৃত 3টি ঘোড়া প্রবেশ করতে পারবে, এছাড়া এই গণ্ডির মধ্যে কোনো পিশাচ শ্রেণীর জিন প্রবেশ করতে পারবে না। এরপর তারা 3 জন দেখেন ওই যে পিতা আর 2 জন যমজ ছেলে ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতরে চলে যান। সাথে 3টা কুকুর এবং 3টি ঘোড়া এবং 2 জন 20 থেকে 22 বছর বয়সের যুবক। এবং মনে হচ্ছে সাথে আরো কেউ আছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে আরো কয়েকজন আছে। সবাই মিলে দ্রুত জঙ্গলের ভেতর যায় এবং যখন তারা এই 3 জনের চোখের আড়াল হয়ে যায়, কিছু সময় পরে খুব জোরে চিৎকার কান্নার শব্দ আসতে থাকে। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে, আকাশে বজ্রপাতের মতো আগুনের ফুলকি উঠতে থাকে। তারা 3 জন একটা জিনিস দেখে যে অসংখ্য বামন আকৃতির পশুকে সেই ঘোড়া এবং কুকুরগুলো তাড়া করছে। কিন্তু এই বামন আকৃতির পিশাচগুলো গ্রামে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তাদের রিচুয়ালের কারণে, এই 3 জন রিচুয়াল করছে, এই রিচুয়ালের কারণে এবং ওই যে বৃদ্ধ হুজুর একটা নির্দিষ্ট এরিয়া দাগ দিয়ে গেছেন, এই কারণে তারা গ্রামে ঢুকতে পারছে না। এবং একবার তারা জঙ্গল থেকে বের হয়, আবার জঙ্গলের মধ্যে ঢোকে। এভাবে অনেকক্ষণ পর রাতের শেষ দিকে সবকিছু শান্ত হয়ে যায়। তখন সেই বৃদ্ধ ঘোড়ায় করে আসে, সাথে 3টি ঘোড়া নিয়ে। আর ওই বৃদ্ধ তাদের কৃতজ্ঞতা জানায় এই বলে যে, তোমরা গ্রামের জন্য যেটা করেছো, এটা না করলে আমরা পিশাচগুলোকে মারতে পারতাম না। ওই বৃদ্ধ যখন এই কথা বলছিল তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছিল। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সেই বৃদ্ধ বলে, এই পিশাচগুলোকে মারতে গিয়ে আমার বোবা ছেলেটা মারা গেছে, সাথে আরো 4 জন পরহেজগার জিন মারা গেছে। তাদের সকলের লাশ নিয়ে জিনেরা পাকিস্তানে চলে গেছে। আমরা সব পিশাচগুলোকে হত্যা করেছি, আজ থেকে এই গ্রামে আর কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। এই বলে সেই বৃদ্ধ চলে যান। তারপর 3টি ঘোড়া এখানে নামিয়ে দিয়ে 3টি ঘোড়াও চলে যায়। এই কথা যখন 3 জন বলে তখন উপস্থিত সবার চোখে পানি এসে যায়। কথিত আছে ওই 3 জনকে নাকি ওই বৃদ্ধ 3টি উপহার দিয়েছিলেন, কিন্তু কি দিয়েছিলেন এটা শুধু ওই 3 জনই জানতেন, অন্য লোকরা জানতেন না। এতটুকু জানেন